জড়িয়ে ধরলাম তাকে আবারও। বললাম, আপনি কাছাকাছি থাকলেই তো আমার সবটাই অন্যরকম। আমি তো চাই সবটাই শুধু আপনিময় হোক, আর হচ্ছেও তো তাই। আপনি এখন আমার কাছে, আমার পাশে, এটাই তো অনেক। জানতে চাইবে না কাল কেন? প্লিজ শুদ্ধ, যে শব্দটা আপনি আমার জন্য ব্যবহার করতে পারেন না, সেটা আমার কাছে কেন আশা করছেন? এই কেন কথাটা নাই বা থাকলো আমাদের মাঝে। তোকে তোর প্রাপ্য। আপনি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি শুদ্ধ। উনি নিজেকে ছাড়িয়ে নিলেন। অন্যদিকে চোখ ঘুরিয়ে একটু চুপ থেকে বললেন, কোনটা বেশি পাপসিয়া, সত্যি লুকানো নাকি মিথ্যা বলা? হঠাৎ তার এমন প্রশ্নে ভেতরটা ভারী হয়ে আসলো আমার। তবুও নিজেকে শক্ত রেখে আবারও তাকে জড়িয়ে ধরেই বললাম, সত্যিটা লুকাতেই মানুষ মিথ্যে বলে শুদ্ধ। যদি কোনো সত্যি ধ্বংসের কারণ হয় তবে সেটা লুকানোই উচিত। আর যদি কোনো মিথ্যে কারো বিশ্বাসকে, কারো আবেগকে নিয়ে খেলার মতো হয় তবে তো তা মহাপাপ। তার চেয়ে বড় পাপ হয়তো আর কিছুই না। শুদ্ধ এবার শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। কিছুক্ষণ ওভাবে থেকেই বললাম, অফিসে যাবেন না? না। আমি কলেজে যাব কিভাবে? আজ তুইও কলেজ যাবি না? মাথা তুলে এক নজর তার দিকে তাকালাম। চোখ বন্ধ করে জড়িয়ে রয়েছেন আমাকে। ভোরের রোদ খানিকটা মুখে পড়েছে তার। একটু হেসে আবারও মুখ বুঝলাম তার বুকে। আর যাই হোক, এই মানুষটাকে কেন বলা সাজে না আমার। না এখন কলেজে যাওয়ার কারণ জানতে, না কাল রাতে একটা ফোন কলে তার আচরণের পরিবর্তনের কারণ জানতে। গত রাতে কল আসার পর শুধু কিছুটা বিরক্তি নিয়েই রিসিভ করেন ওটা। একটু দূরে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ বলো। উপসের কথায় ধীরে ধীরে চেহারা বদলে যেতে লাগলো তার। দাঁতে দাঁত চেপে শেষে ডুইট বলে ফোনটা ছুঁড়ে মারলেন উনি। পাশে সেন্টার টেবিলে লাথি মেরে দু হাতে মাথার চুল উল্টে ধরে সোফায় বসে পড়লেন। চুপচাপ সেন্টার টেবিলে থাকা গোলাপগুলোকে মেঝেতে পড়ে থাকতে দেখলাম কিছুক্ষণ। উঠে গিয়ে শুদ্ধের কাঁধে হাত রাখতেই চমকে উঠে উপরে তাকালেন তিনি। কোমর জড়িয়ে ধরে দিশেহারার মতো করে বললেন, বিশ্বাস করছি আমার কোনো দোষ নেই। তোর শুদ্ধকে প্লিজ ভুল বুঝিস না, দূরে ঠেলে দিস না। প্লিজ ছেড়ে যাস না আমাকে। সহ্য করতে পারবো না, মরে যাবো আমি। আমি মরেই যাব। এমন কেন করছেন আপনি? আমি আছি তো, এই দেখুন আপনার সি আপনার কাছেই তো আছে। আবারও তোকে হারাতে পারবো না সিয়া, কোনো কিছুর বিনিময় না। আমি আর হারাবো না, সব কিছুর বিনিময়েও আপনাকে ছাড়া থাকা অসম্ভব আমার। উনি আরো জাপটে ধরলেন আমাকে। তাকে এনে বিছানায় শুয়ে দিলাম আমি। বুকের উপর মাথা রেখে বললাম, কেন এভাবে বলছেন আপনি শুদ্ধ? আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। আপনি চলে যেতে বললেও যাব না। ঠিক ততক্ষণ আপনার কাছেই থাকবো যতক্ষণ অব্দি মৃত্যু। শুধু তার বুক থেকে সরিয়ে ছিটকে বিছানায় ফেলে দিলেন আমাকে। মুখ চেপে ধরলেন আমার। রক্তবর্ণ চোখে তাকিয়ে চেঁচিয়ে বললেন, চুপ, একদম চুপ। মরার কথা আরেকবার বলে তোকে মেরে নিজেও মরে যাবো বলে রাখলাম। তোর জন্যই তো আমি বেঁচে আছি, বিশ্বাস কর। তুই ছাড়াই শুদ্ধ আজ কোথায় থাকতো কেউ জানতো না। শেষের কথাগুলো অসহায়ের মতো করে বললেন উনি। ওনার হাত সরিয়ে শান্তভাবে বললাম, আজ এসব না বললেই নয়। শুধু স্থিরভাবে সোজা হয়ে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করে বললেন, তোকে অনেক কথা বলার আছে সিয়া। আবারও তাকে জড়িয়ে ধরে বললাম, থাক আর বলতে হবে না। সিয়া, হ্যাঁ, আমি ব্যাখ্যা চাই না আপনার, শুধু ভালোবাসবেন আমাকে, তাতেই হবে। তোর জানতে ইচ্ছে করে না আমার গত 3 বছর এমন বিহেভিয়ারের কারণ? আমি তো 3 বছর আপনার জীবনে ছিলাম না শুদ্ধ। আমি তো এখনকার শুদ্ধকে চিনি, যে পাগলের মতো ভালোবাসে আমাকে। 3 বছর যারা আপনার সাথে ছিল তারাও এখনই আপনাকে নিয়ে খুশি। তারা যখন আপনার অতীতকে জানতে চায় না, আমি কেন? হ্যাঁ, এই পরিবর্তনের কারণ তুই। তবুও তোর মনে হয় না অতীতের সেই কালো ছায়া আমাদের বর্তমানকে বিষিয়ে দিতে পারে? না, পারবে না। আপনি আছেন তো, আপনার ভালোবাসা আছে তো। আমার জীবন এখন শুধুই এই সুবাসে চেয়ে থাকবে, অতীতে কোনো কালো ছায়া নয়। আপনি তো আসতেই দেবেন না, আমি জানি তো। দু হাতে জড়িয়ে বুকের সাথে মিশিয়ে নিলেন শুদ্ধ আমাকে। কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, হ্যাঁ, কোনো অতীতকে আমি আমাদের মাঝে আসতে দেব না সিয়া, আসতে দেব না। তো কেমন ডাকছে? শুধুকে ছেড়ে দাঁড়ালাম আমি। এভাবে জড়িয়ে আছি যে ডাকটা কানেই আসেনি আমার। উনি একটু হেসে বললেন, আম্মু রুমে আসেনি? তো কি হয়েছে, ডাকছে, যাই। চলে আসছিলাম। উনি পেছন থেকে হাত টেনে কাছে নিলেন আমাকে। চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে বললেন, ডাকেনি, এমনি বলছি। এখনই ডাকবেও না, লাফিয়ে চলে যাওয়ার সময় ভাববি না একটু?
ছাড়া পেলেই হয়েছে। ঠোঁট টিপে হাসলাম। উনি ভ্রু কুঁচকে বললেন, ওভাবে হাসছিস কেন? কারণ আমার বরমশাই বড্ড চালাক, খালি আমাকে বোকা বানানোর ধান্দা খুঁজে। তবুও লাভ হলো না, এবার সত্যি আম্মু ডেকেছে। একদমই না। ইনসু, আমার গলার আওয়াজে শুধু চমকে উঠলেন। হাত আলগা পেতেই সরে দাঁড়িয়ে জোরে হেসে দিলাম আমি। উনি আবারও একটানে কাছে টেনে নিয়ে চুল কানে গুজে দিলেন আমার। বললেন, আসার সময় এদের সামনে আসার লজিকটা বুঝি না। শ্যামা পাখির এই চুলগুলো বড্ড অবাধ্য, পাগল করে দেয়। এক চিলতে হাসি ফুটলো ঠোঁটে। মাথা নিচু করে বললাম, বেঁধে নিচ্ছি। বেঁধে দিচ্ছি। বিস্ময় নিয়ে তাকালাম তার দিকে। আমি হতভম্ব হয়ে দাঁড়ানো অবস্থাতেই এগিয়ে এসে ড্রেসিং টেবিল থেকে চিরুনি আনলেন উনি। টেনে বিছানায় বসিয়ে দিয়ে নিজেই বেঁধে দিলেন চুলগুলো। আর চোখে তাকেই দেখছিলাম আমি। কাছে এসে উনি বললেন, চল, হয়ে গেছে, এবার যা। ধ্যান ছেড়ে উঠে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে আসলাম আমি। মাঝে মধ্যে লোকটা বড্ড অদ্ভুত, বড্ড অচেনা। 2 দিন কেটে গেছে, না শুধু নিজে অফিসে গিয়েছেন, না আমি কলেজে। লাঞ্চ শেষে রুমে এসে দেখি শুধু ল্যাপটপে ডুবে আছেন। কেমন যেন দম বন্ধ লাগছে বাসায়। সবে শুদ্ধকে বলতে যাব চলুন বাইরে ঘুরে আসি, আমার ফোনটা বেজে উঠলো। শুধুর কাছেই থাকায় উনি হাতে নিয়ে নাম্বারটা দেখে আমাকে দিলেন। এই 2 দিনে তার এই জিনিসটা বেশ চোখে পড়ছে আমার। এই ফোনটা বাজলেই উনি কিছুটা হলেও আটকে উঠেন। কল রিসিভ করলাম। কে রে, খোঁজ খবর নেওয়াটা কি এখন বন্ধ করে দিবি নাকি? কি হয়েছে, নাম্বার পাল্টিয়েছিস? বাকিরা হোয়াটসঅ্যাপে খুঁজে পাচ্ছি না তোকে। ভাগ্যে শুদ্ধ হয়ে আমাকে জানিয়েছিলেন। আকাশ থেকে পড়লাম আমি। নাম্বার পাল্টানো? আমি কখন নাম্বার পাল্টালাম? আর শুদ্ধ আমার নাম্বার তমসাকে কখন জানালেন? কিভাবে জানালেন? বাকি সবার নাম্বার সেভ আমার কাছে, কিন্তু ওদের তো দিয়েছিলাম নাম্বার। তাহলে ঘটনাটা কি ঘটলো? আর চোখে দেখলাম শুধু আমার দিকেই তাকিয়ে আছেন। আচ্ছা তমু, তুই এক কাজ কর, 2 দিনের নোটসগুলোর ছবি পাঠিয়ে দে আমাকে। আর যেদিন কলেজে যাই তোকে জানাবো, ঠিক আছে? কিন্তু ফোনটা কেটে দিলাম। কেন যেন মনে হচ্ছে শুদ্ধই আমাকে না জানিয়ে সিম পাল্টে দিয়েছেন আমার ফোনের। সবার নাম্বারও সেভ করে দিয়েছেন ঠিক মতো। আব্বু, জিনাতপু, মৌনতা সবাই তো কল করেছিল, কই কেউ তো কিছু বললো না ওরা। কেন? শুদ্ধ মনে করেছেন? কিন্তু কেন? হঠাৎ সিম বদলানোর কি দরকার ছিল তার? ইনসু, আম্মু ডেকেছে, বেরিয়ে আসবো বলে শুদ্ধ বলে উঠলেন, কি বললো তমসা? ওই কলেজে যায়নি তো, পড়া কত দূর হয়েছে ওসবই টুকটাকি জানা ছিল আর কি। ও, দরজার কাছে আসতে আবারও তার ডাক। জিয়া, কিছু বলবেন? আমি যা করি সেটা সবার ভালোর জন্য করি, এটুকু বিশ্বাস আছে তো তোর আমার উপর? নিজের চেয়েও বেশি বিশ্বাস করি আপনাকে। আমার না বলা কথাগুলোকে নিয়ে ভুল বুঝবি না তো কোনোদিন। বলা কথাগুলো নিয়ে আজীবন পার করে দিতে পারবো শুদ্ধ, সেগুলোই আমার জীবনের বেঁচে থাকার অবলম্বন। এটুকু বলেই বেরিয়ে আসছিলাম। তার এইসব প্রশ্নে ভয় করে আমার। মনে হয় এই বুঝি কোনো উত্তাল ঢেউ বালির বাঁধের মতো সবটা ভেঙে গুড়িয়ে যাবে। নিচে এসে দেখলাম ড্রয়িং রুমে সোফায় মাহির বাবা বসে। সালাম দিয়ে কুশল বিনিময় করলাম। আম্মু বলল উনি নাকি মাহিকে নিয়ে যেতে এসেছেন, ওর বাসায় যাওয়ার নাকি খুবই আর্জেন্ট। মনটা খারাপ হয়ে গেল আরও। হুট করে এভাবে চলে যাবে মেয়েটা। ওখানে আশেপাশে মাহিকে না দেখে উঠে ওর রুমে চলে আসলাম। 2 হাতে হাঁটুর জড়িয়ে ধরে বেডে বসে রয়েছে ও। পাশেই লাগেজ গোছানো ওর। এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখতেই ও আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। ব্যস্ত হয়ে পাশে বসে ওকে জড়িয়ে ধরলাম। বললাম, কি হয়েছে মাহি, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? কাঁদছো কেন তুমি? ইনসিয়া ভাবি। হ্যাঁ বলো, কি হয়েছে? আব্বু আব্বু আমাকে। হ্যাঁ মামা তোমাকে? কি? ও আরও জোরে কাঁদতে লাগলো। আমি চোখ মুছে দিয়ে বললাম শান্ত হতে। বেশ অনেকটা সময় পর একটু থামলো। কি হয়েছে মাহি? মাহি ফুপোতে ফুপোতে বলল, আব্বু আমাকে বিয়ে দিয়ে দেবে ইনসিয়া ভাবি। কি? হ্যাঁ ইনসিয়া ভাবি। কিন্তু তোমার বয়স কম মাহি, আর পড়াশোনাও তো শেষ করনি এখনো। ফুপির কাছে আব্বুকে বলতে শুনলাম ছেলের জব ভালো, আমাকে পড়াশোনাও করাবে, আপাতত এঙ্গেজমেন্ট করে রাখবে, হয়তো কয়েক বছর পর বিয়ে। ও তাহলে তো ভালোই। কাঁদছো কেন তুমি তবে? দেখেছো ছেলেটাকে? পছন্দ হয়েছে তোমার? না দেখিনি, দেখতেও চাই না ভাবি, এ বিয়ে আমি করতে পারবো না। কিন্তু কেন, সেটাই তো জানতে চাচ্ছি। ভাবি, অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছি আমি। কি? হ্যাঁ ভাবি, সেদিন সদ্য ভাইয়ের ফ্রেন্ড এসেছিল না, আয়ন চৌধুরী, তাকে দেখার পর থেকে অন্য কোনো কিছুতেই মন লাগাতে পারছি না আমি। তারপর আর একটা বারও দেখিনি তাকে।
তবুও মন থেকে সরাতে পারছি না। তোমার বৌবাত, শুদ্ধ ভাইয়ার রিনিয়ন, সবখানে ওই চোরা চোখ তাকে খুঁজেছি। লাভ ওর অ্যাট্রাকশন প্রশ্নে নিজেকে পাগল করে রেখেছি এতগুলো দিন। উত্তরে শুধু এইটুকুটাই পেয়েছি, তাকে দেখতে পেলেই শান্তি লাগবে, তার আগে নয়। আমি কি করবো ইনসা ভাবি? তব্দ মেরে বসে রইলাম আমি। কি বলছেটা কি মেয়েটা? পাগল হয়ে গেছে নাকি? কি সব বলছে এগুলো? আয়ান ভাইয়া, ওনাকে মাত্র একবার দেখেছে ও। আমার ব্যক্তিগত মতবাদে ভালোবাসা বুঝতে চাওয়ার বয়সটা হয়নি আমার আর ওর দুজনেরই। কিন্তু যেখানে আমি শুদ্ধের মাঝে আটকে গেছি, ওকেই বা কীভাবে বলি? তবুও গুরুজন হিসেবে উপদেশ বাণী তো দিতেই হবে, বোঝানোর চেষ্টা তো করতেই হবে। মোহে পড়েছে ও। দেখো মাহি, তুমি ভুল ভাবছো। এসব কোনো ভালোবাসা নয়, ভালো লাগা। তাহলে ওনাকে দেখার জন্য এতটা ব্যস্ত কেন আমি? একদিন দেখেছো, ভালো লেগেছে, তাই আবার অন্য কাউকে মানতে কেন পারছি না? একই কারণে মাহি, জাস্ট ভালো লাগা। কেন ভালোবাসা নয় কেন? মাহি তোমার বয়স। বয়স? তাহলে তোমার বয়স ইনসিয়া ভাবি। শুদ্ধ ভাইয়ের প্রতি তোমার অনুভূতি? আটকে গেলাম আমি। এই মেয়েটাকে কি করে বুঝাই, কি বলে বুঝাবো ওকে? ও তো সত্যিই পাগলামি করছে। দেখো মাহি, শুদ্ধ বিষয়টা আলাদা, আমাদের বিয়ে হয়ে গেছে, আর তোমার শুদ্ধ ভাইয়া অনেক আগে থেকেই। হ্যাঁ, শুদ্ধ ভাইয়া। ভাবি, তুমি শুদ্ধ ভাইয়াকে বলো না তার সাথে যেন কথা বলে। আপু কোনো মতেই ওনাকে রিজেক্ট করবে না, আমি জানি। তুমি শুধু। মাহি, পাগল হয়ে গেছো তুমি? জানি না, আমি কিছু জানি না। আমি অন্য কাউকে বিয়ে করব না, দ্যাটস ইট। পারবো না, আমি মরে যাব। কি বলছোটা কি তুমি এসব? মাহি সোজা হয়ে উঠে দাঁড়ালো, লাগেজের হাতল ধরে চোখ মুছে কড়া গলায় বলল, ঠিকই বলছি। আজ অবধি যা চেয়েছি আব্বু সব দিয়েছে। আমার জীবনের এত বড় সিদ্ধান্ত একা নিতে পারেন না উনি। তোমার মতো নই আমি, যে বাবার যার সাথে খুশি তার সাথেই বিয়ে দিয়ে বলবে মেনে নিতে, আর মুখ বুঝে সবটা মেনে নিব। এই বিয়েটা করব না আমি। আয়নকে পাই বা না পাই সেটা পরের কথা। দুম করে দরজা লাগিয়ে লাগেজ হাতে নিয়ে চলে গেল। কিছুক্ষণ দম মেরে বসে থেকে পিছন পিছন দৌড়ে আসলাম আমি। নিচে এসে দেখি সবাই ওখানেই। মামা জানালেন 2 দিন পর মাহির এঙ্গেজমেন্ট করাবেন। ভয় শুরু হলো আমার, কিন্তু মাহিকে চুপচাপই দেখলাম। স্বাভাবিকভাবে সবার কাছ থেকে বিদায় নিয়ে মামার সাথে বেরিয়ে এলো। এবার কি করব আমি? এই মেয়েটাকে এবার কি করতে চলেছে? শুদ্ধকে বলবো? উনি কিভাবে রিয়েক্ট করবেন? নানা চিন্তায় রাত পার করেছি আমি। একদিকে শুদ্ধের কিছু হয়েছে সেটাও টের পাচ্ছি, অন্যদিকে মাহির পাগলামো। কোন দিকে যাব, কি করব? শুদ্ধকে বলে উনি মাহির দিক ভাববেন নাকি মামার সিদ্ধান্ত? মাহিরই বা কোন দিক? মাত্র একদিনের দেখায় কোনো ভালোবাসা হয়? কিভাবে সম্ভব? মেয়েটাও এমন করছে যেন কেউ এসে ব্রেন ওয়াশ করে দিয়ে গেছে ওর। এত কি ভাবছিস? শুদ্ধের দিকে তাকালাম। মনোযোগ দিয়ে কিছু কাগজপত্র দেখছেন উনি। নিজে বানিয়ে আনা কফির মগটা এগিয়ে দিয়ে বললাম, কিছু না, আসলে কলেজ যায় না তো, তাই কিছুটা একঘেয়েমি লাগছে। উনি চোখ তুলে তাকালেন আমার দিকে, মগটা হাতে নিয়ে আবারও টেবিলে রেখে দিলেন উনি। উঠে দাঁড়িয়ে কিছু একটা ভেবে আমার এক গালে হাত রেখে বললেন, চল রেডি হ। চোখ চকচক করে উঠল আমার। বাইরে গেলে হয়তো মাহির ব্যাপারটা গুছিয়ে বলারও সাহস হবে আমার। উনি হাসি মুখে কভার থেকে একটা কফি রঙের শার্ট বের করে আমার জন্য প্রায় কাছাকাছি রঙের একটা জামা বের করে দিলেন। চেঞ্জ করে বেরিয়ে দেখি শার্টের হাতা গুটাচ্ছেন উনি। আয়নায় গিয়ে চুল ঠিক করছিলাম, শুধু ফোন বাজলে উনি তার রিসিভ করে বারান্দায় চলে গেলেন কথা বলতে। কথা শেষেই ছুটে এসে উচ্ছ্বাসের সাথে বললেন, সব ঠিক হয়ে যাবে সিয়া, আমি ফিরে এসে সবটা বলবো তোকে। আসছি। উনি বেরিয়ে গেলেন। 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়লো আমার। আমাকে রেখেই চলে গেলেন এই অভিমানে নয়, সে রাতের পর আজই তার চেহারায় ওটুকু খুশির ঝিলিক দেখেছি তাই। সবে পড়া কানের দুলটা খুলতেই যাচ্ছিলাম আমি, ড্রেসিং টেবিলের সামনেই রাখা ফোনে মেসেজ আসলো ঠিক তখনই। তমসা কোনো আর্জেন্ট মেসেজ কিনা সেটা চেক করতে ওপেন করলাম মেসেজটা। একটা আননোন নাম্বার, তাতে লেখা, ইনসিয়া, তোমার ভালো চাই। শুদ্ধর কিছু জরুরি বিষয় জানো না তুমি, তবে এটা নিশ্চয়ই জানো আর 5টা স্বাভাবিক স্বামীদের মতো নয় ও। ওকে জানা দরকার তোমার, সেগুলোর কারণ জানা দরকার তোমার। এতে সবারই মঙ্গল, নইলে বিপদটাও সবার। যদি চাও সবটা ঠিক হয়ে যাক, আশা করবো নিচের ঠিকানায় চলে আসবে। আবারও বলছি, কথাগুলো না জানলে তোমারই ক্ষতি হবে। বিশ্বাসঘাতকতার মতো মৃত্যুর যন্ত্রণায় কুরে কুরে খাবে তোমাকে। সবটা জানতে চাইলে চলে এসো, অপেক্ষায় থাকবো। তোমার শুভাকাঙ্ক্ষী। মেসেজে আগা মাথা কিছুই বুঝিনি আমি, কিন্তু এটা বুঝেছি এই লোক চেনে আমাদের, সবটা জানেন। কে? আমাকে কি জানাতে চায় সে? হ্যাঁ, হয়তো আছে কিছু আমার অগোচরে,
কিন্তু শুদ্ধ তো বললেন ফিরে এসে সবটা জানাবেন আমাকে। তবে তার কাছে কেন জানতে যাব আমি? যাব না। কিন্তু সত্যি কি শুদ্ধ আজ সবটা বলবেন আমাকে? সত্যিটা বলবেন? বলবেন তো? শুদ্ধ একটা রেপিস্ট, তোমার সোকল বর একজন ধর্ষক ইনসিয়া। আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছে ও। একটা ধর্ষকের সংসার করছো তুমি। তোমার হাজব্যান্ড ইরাম আজাদ শুদ্ধ এক। সর্বশক্তিতে চড় লাগিয়ে দিলাম আয়নের গালে। রাগে চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার। মানুষ কতটা নিকৃষ্ট হলে নিজের বন্ধুকে নিয়ে তাঁরই বউয়ের কাছে এসব কথা বলতে পারে? এই মানুষটাকে কি করে বেস্ট ফ্রেন্ড বলেন শুদ্ধ? আয়ন ফুঁসে উঠে দু হাতে চেপে ধরলো আমার। রাগে লাল হয়ে গেছে তার চোখ জোড়া। হাউ ডিয়ার ইউ? আয়ন চৌধুরী গায়ে হাত তোলার সাহস হয় কি করে তোমার? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োর সেলফ? একদম চেঁচাবেন না। লজ্জা করেন আপনার নিজের বন্ধুকে নিয়ে এইসব কথা বলতে? শুদ্ধকে নিয়ে এইসব কথা বলতে? সত্যি বলতে লজ্জা কিসের? আর সত্যি তো এটাই যে শাট আপ। আপনার মতো জঘন্য মানুষের কথা শুরু করে ইচ্ছে নেই আমার। ছাড়ুন আমাকে, ছাড়ুন। কাকে জঘন্য বলছো ভাবি? যে সত্যি বলছে তাকে। তবে যে তোমাকে এতগুলো দিন মিথ্যে বলে এসেছে তাকে কি বলবে তুমি? শুদ্ধ ভাইয়াকে কি বলবে তুমি? মাহি, ঠিকই বলছি আমি, মিথ্যে বলিনি তোমার বরের মতো। আমারই ভুল হয়েছে তোমার কল পেয়ে এইখানে আসা। ভাবিনি তুমিও এই খারাপ লোকটার কথা বিশ্বাস করে এইসবে জড়াতে পারো। কাল ওই মেসেজের মতো তোমার কলটাও ইগনোর করা উচিত ছিল আমার। কে জানতো এই মুহূর্তে তোমার সাথে দেখা না করলে সুইসাইড করবে তুমি? এত বড় মিথ্যা বলে আমাকে এইসব কথা শোনানোর জন্য এখানে নিয়ে আসবে? ছি মাহি, ছি। এতটা অধপতন তোমার? নিজের ভাইয়াকে নিয়ে এইসব কথা বলতে এতটুকু বাজলো না তোমার? কি করে এই লোকটা সঙ্গ দিচ্ছ তুমি? এইভাবে ব্রেন ওয়াশ করেছে এই লোকটা তোমার? আয়ান ঝাড়া মেরে ছেড়ে দিলেন আমাকে। মাহির দিকে অগ্নিদৃষ্টি ছুঁড়ে কাঁপতে কাঁপতে চলে আসছিলাম। এই মেয়েটা এইভাবে আমার জীবনটা নষ্টের জন্য উঠে পড়ে লাগতে পারে ভাবিনি কখনো। কার জন্য? একদিনে পরিচয় হওয়া অজানা একজন মানুষের জন্য? আর এই আয়ান, এই লোক তো মানুষ বলারও যোগ্য না। সবটা শুদ্ধকে বলবো আমি। তারই অগোচরে তার বলা বেস্ট ফ্রেন্ড তাকে কতটা ঘৃণা করতে পারে সেই কথাটা বলতে পারবো আজকে। পথ আঁকলে দাঁড়ালো মাইহি। দুটো কাগজ সামনে ধরে বলল, প্রমাণ আছে আয়নের কাছে। মাহি। চোখ রাগালে সত্যিটা পাল্টে যাবে না ইনসা ভাবি। আয়ন সবটা বলেছে আমাকে। এতদিন ও কোনো অফিসিয়াল ট্যুরে ছিল না। শুদ্ধ ভাইয়াই আটকে রেখেছিল তাকে, যাতে ও সত্যিটা তোমাকে না জানাতে পারে। তোমাদের কাউকে বিশ্বাস করি না আমি। আর সত্যি এটা তোমাদের মুখে মানায় না। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। যাচ্ছি আমি। কোথাও যেতে দিব না তোমাকে। সবটা জানতে হবে তোমাকে, বলতে হবে। ওই কাগজগুলো কি তবে মিথ্যে? শুদ্ধ ভাইয়া কেন আয়নকে আটকে রেখেছিল? আয়ন পালানোর পর বেরোতে দেয়নি কেন তোমাকে? নিজেও বাসা থেকে বেরোয়নি কেন? তোমার সিম কেন পাল্টিয়েছে ভাবি? চৌধুরী ম্যানশন থেকে আয়নের মা উধাও কেন তবে? হসপিটালে 206 নাম্বার কেবিনে মুনিয়া নেই কেন এখন? মুনিয়ার এই দশার জন্য কে দায়ী? মুনিয়া? হ্যাঁ হ্যাঁ, মুনিয়া, আমার বোন মুনিয়া, মেহেজাবিন মুনিয়া, আমার জীবন, আমার পৃথিবী, যাকে শুদ্ধ শেষ করে দিয়েছে। মেহজাবিন মুনিয়া? হসপিটালে বেডে যাকে অতটা নির্মমভাবে পেয়েছিলাম সেই মুনিয়া? কতটা বাজে ঘটনা ঘটেছিল ওর সাথে তা ওকে সেদিন দেখেই আন্দাজ করা যাচ্ছিল সেই মুনিয়া? চোখ স্থির হয়ে গেল আমার মাহির হাতে থাকা কাগজের দিকে। মাহি এগিয়ে এসে কাগজটা ধরিয়ে দিল আমার হাতে। বড় বড় ফন্টে মুনিয়ার রেপকেস দেখেই হাতটা কাঁপতে লাগলো আমার। ফাইলে চোখ বুলাতেই গণধর্ষণের মূল আসামি নামে শুদ্ধের নামটা জলজল করছে। হাত থেকে পড়ে গেল কাগজটা। কি দেখলাম এটা আমি? এর চেয়ে তো মৃত্যু ভালো ছিল। ধপ করে বসে পড়লাম মেঝেতে। টপ টপ করে পানি পড়ছে চোখ দিয়ে। কি এবার মানছো তো ইনসা ভাবি? আমি ভাবতে পারিনি শুদ্ধ ভাইয়া এমনটা করতে পারে। কিন্তু কাল যখন আয়ন ফোন করেছিল আমাকে, আজ দেখা করে সবটা বলল, এইসব প্রমাণ দেখালো। মানতে বাধ্য হলাম আমি। তুমিও মানতে বাধ্য। শুদ্ধ ভাইয়া ওখান থেকে পালিয়ে কয়দিনে আয়ন এই কাগজগুলো জোগাড় করেছে। নিজের মা বোনকে খুঁজেছে। শুদ্ধ ভাইয়া ওদের জীবনটাকে শেষ করে দিয়েছে। শুদ্ধ ভাইয়া এই মুনিয়াকে। শুদ্ধকে ভাইয়া ডাকার কোনো অধিকার তোর নেই মাহি। গলার আওয়াজ শুনেই শ্বাস থেমে গেল আমার। অতি কষ্টে ঘাড় ঘুরিয়ে দরজায় তাকালাম। শুদ্ধ হাত মুঠো করে দাঁড়িয়ে আছেন উনি। পিছনে কালো পোশাকে আরও 7-8 জন। শুদ্ধ তুই? শুদ্ধ এক পলক আয়নের দিকে তাকিয়ে আমার দিকে এগোলেন। আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। মাথা ফাঁকা ফাঁকা লাগছে আমার। শুদ্ধ আমাকে ধরে তুলে পাশের এক চেয়ারে বসিয়ে দিলেন। চোখ মুছিয়ে দিয়ে বললেন, কাঁদিস না সিয়া। আয়ান ছুঁয়েছে তোকে, তাই না? ওর হাত আজ আমি। কথা শেষ না করেই শুধু পিছনে ফিরলেন। আমার চোখ মেঝেতে পড়ে থাকা সেই কাগজেই।
ততক্ষণে আয়ানকে তিনজন মিলে ধরে রেখেছে। শুধু এগিয়ে গিয়ে সোজা কলার ধরলেন আয়ানের, চেঁচিয়ে বললেন, আর কত ক্ষতি করবি তুই আমার, আর কত? এতদিন সবটা মেনে নিয়েছি, কিন্তু আজ না, আজ আমার সিয়াকে স্পর্শ করেছি। আজ আমার সিয়াকে স্পর্শ করেছিস তুই, জানে মেরে ফেলবো তোকে, খুন করে ফেলবো আমি তোকে আজ। তুই কি করে এখানে? কে বলেছে তোকে? তোর কি মনে হয় শুধু তুই ডাবল গেম জানিস? শুদ্ধর পেছন থেকে ওকে ছুরি মারার প্রস্তুতি নিবি আর শুদ্ধ শুধু দেখিয়ে যাবে সবটা? হ্যাঁ, তার মানে তুই সবটা? হ্যাঁ, সবটাই জানি আমি। তোকেও জানাবো বলে একটু সময় নিয়েছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছিস তুই। তোকে আমি আটকে রেখেছিলাম এতদিন, ভেবেছিলাম হয়তো শুধরে দিতে পারবো তোকে, কিন্তু তুই তোর যোগ্য নস। আজ সেটা আবার প্রমাণ করে দিয়েছিস। আজ চিয়ার দিকে হাত বাড়িয়েছিস তুই। তোর হাত আজ থাকবে না আয়ান, তোর হাত আজ থাকবে না। শুদ্ধ ভাইয়া? শুধু তীক্ষ্ণ চোখে তাকালেন মাহির দিকে, সোজা এসে চড় লাগিয়ে দিলেন ওর গালে। মাহি টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। উনি হাঁটু গেড়ে মাহির সামনে বসে বললেন, নিজের বোনের মতো দেখতাম তোকে, আজ তুই এমন করলে আমার সাথে। অবশ্য শুদ্ধ নিজের বলতে কিছুই নেই। শুদ্ধ ভাই? ডোন্ট ইউ ডেয়ার। খবরদার ভাইয়া বলে রাখবি না আমাকে তুই। তোর মুখে আমার নামটাও শুনতে চাই না আমি। সজীব, ওকে নিয়ে যাও এখান থেকে। শুধু উঠে দাঁড়ালেন। একজন লোক এসে টানতে লাগলো মাহিকে। সুধের এই রূপ সহ্য হলো না আমার। উঠে দাঁড়িয়ে দৌড়ে গেলাম মাহির কাছে। ওকে ধরে রাখা ব্যক্তিটির হাতে ছাড়িয়ে নিয়ে বললাম, খবরদার, কেউ ছবে না মাহিকে। শুধু বিষয় নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। একটু স্বাভাবিক হয়ে বললেন, সিয়া, আচ্ছা শোন, তুই। কিচ্ছু শুনতে চাই না আমি আর। আপনার কাছ থেকে এক বর্ণও শুনতে চাই না আমি। হ্যাঁ জানি, তুই জানতে চাস না, এতটাই বিশ্বাস করিস আমাকে, কিন্তু আজ। বিশ্বাস? কিসের বিশ্বাস? এই কথাটা মানায় না আপনাকে। সেদিন কি বলেছিলেন? আপনাকে যেন ভুল না বুঝি আমি, তাই না? আজ মনে হচ্ছে এতদিন যা বুঝেছিলাম সবটাই ভুল ছিল। বিশ্বাস করি না আমি আপনাকে আর। শুনতে পাচ্ছেন? আপনাকে আর বিশ্বাস করি না আমি। সিয়া, আমাকে ওই নামে ডাকবেন না আপনি। আপনার মতো হিংস্র কারো মুখে আমার নাম শুনতে রুচিতে মারছে আমার। এতটা হিংস্র আপনি শুদ্ধ? নেশায় বুধ হয়ে একটা মেয়েকে অসম্মান করেছেন, জীবন মৃত হয়ে বাঁচছে মেয়েটা। একজন তার বোনের জন্য জাস্টিস চাইবে, সেই সুযোগটা যাতে না পায় এই জন্য তাকে আটকে রেখেছিলেন। আপনার সত্যিটা বলেছে বলে নিজের বোনকেই গুন্ডা দিয়ে সরিয়ে দিচ্ছেন। আর কত নিচে নামবেন আপনি? এসব কি বলছিসটা কি তুই? ঠিক বলছি, আপনি যা করেছেন তার জন্য শাস্তি প্রাপ্য আপনার। মুনিয়ার অপরাধী আপনি। ছি, এতটা নিচে আপনি শুদ্ধ, এতটা জঘন্য আপনি। আপনার মতো কাউকে কি করে ভালোবাসলাম আমি? না, বাসি না, ভালোবাসি না আমি আপনাকে। ভালোবাসি না এই হিংস্র মানুষটাকে। ঘৃণা করি আপনাকে শুদ্ধ, ঘৃণা করি আমি। শুধু হাত মুঠো করে দাঁড়িয়ে আছেন, কপালের রগগুলো ফুলে উঠেছে তার। তুই সব মন থেকে বলিস নি সিয়া, তুই ভালোবাসিস আমাকে। ভালোবাসা? আপনি বোঝেন ভালোবাসা কি? তবে মুনিয়ার আজ এই দশা কেন? কোথায় কোথায় রেখেছেন মুনিয়ার ওর মাকে? বলুন, উত্তর দিন। আজ বলতেই হবে আপনাকে। আপনার মতো একজন নিকৃষ্ট কাউকে শুধু ঘৃণা করা যায়, ভালোবাসা নয়। ভালোবাসি না আমি আপনাকে, ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। আপনি শুধুই একজন ঘৃণার যোগ্য মানুষ। ভালোবাসি না আপনাকে, ভালোবাসি না। শুধু নুয়ে গেলেন অনেকটাই। নিচের দিকে তাকিয়ে এক পা দুপা করে পেছাচ্ছেন উনি। টাল সামলাতে না পেরে পাশে রাখা আরেকটা চেয়ার ধরে দাঁড়িয়ে গেলেন। অসহায়ের মতো চারপাশে চোখ বুলিয়ে আস্তে ধীরে আবারও পিছিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়লেন উনি। এক হাঁটু ভাঁজ করে তার উপর হাত রেখে ছড়িয়ে রাখা পায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন উনি। শরীর কাঁপছে আমার। মুনিয়ার কথা মনে পড়তে আবারও চেঁচিয়ে বললাম, বলুন কোথায় রেখেছেন ওকে? নাকি মেয়েটাকে মেরেই? অনেক হয়েছে ম্যাম, এবার থামুন। সুদের পাশ থেকে একজন মুখোশ খুলে ফেললেন তার। আয়ন বিস্ময় নিয়ে বলল, আশোক, তুমি? হ্যাঁ আমি মিস্টার চৌধুরী। তার মানে তুমি সবটা শুদ্ধকে? হ্যাঁ, এই দেবতাতুল্য মানুষটাকে আপনার পাগলামির সমস্ত খবর আমিই দিতাম মিস্টার চৌধুরী। ইনফ্যাক্ট ইনি আমাকে পাঠিয়েছিলেন আপনার বাসায়। শুধু ঠান্ডা গলায় বললেন, অশোক, এসব থাক। কেন থাকবে স্যার, কেন থাকবে বলতে পারেন? আজ পর্যন্ত কেউ বুঝিনি আপনাকে। ম্যামকে ভেবেছিলাম সে হয়তো। ম্যাম, আজ আপনার বিশ্বাস এতটা ঠুনকো পড়ল যে একটা ফেক ফাইল দেখে স্যারকে অবিশ্বাস করলেন। এই আপনার ভালোবাসা? হ্যাঁ, আপনার স্যার তার কাজেই আমার বিশ্বাস হারিয়েছে। সে যদি... থামুন আপনি। অশোক, ওর সাথে ওই গলায় কথা বলবে না তুমি। আয়ানকে নিয়ে চলো এখান থেকে। সরি স্যার।
আজ আমি চুপ থাকবো না, আজ আমি বলবো সবটা বলবো। কি বলবে তুমি? কি বিশ্বাসঘাতক? আমার কাছ থেকে আমার চিরশত্রুর কাছে সব খবর পাঠিয়েছো তুমি। আজ বুঝতে পারছি ডায়েরি আর ফাইলের সাথে তুমিই পাঠিয়েছো, আর আমাকে কিডন্যাপও তুমিই করেছো। সেদিন মনে করতে না পারলেও এখন বুঝি ওই মুখোশধারী লোকটা তুমিই ছিলে। হ্যাঁ, আমিই ছিলাম। আমি ডুপ্লিকেট চাবি বানিয়ে আপনার গাড়ির ব্যাক সিটে ছিলাম সেদিন, আয়ান চৌধুরী। আমি পাল্টিয়েছি আপনার ইনসিয়া ম্যামকে দেওয়া উপহার। আর এই সবটা করেছি এই ভগবান স্বরূপ মানুষটার জন্য, যে 3 বছর আগে আপনার মায়ের প্রাণ বাঁচিয়েছিল, উপার্জনের উপায় করে দিয়েছিল। আর তার বিনিময়ে যখন আমি তাকে কিছু দিতে চাইলাম, সে কি চেয়েছিল জানেন? আমার অসুস্থ বন্ধু আয়ানের পাশে ছায়া হয়ে থাকতে হবে তোমাকে, আশোক। শুধু ওভাবেই বসে তার দৃষ্টিতে মাটিতে স্থির। আমি শ্বাস আটকে দাঁড়িয়ে আছি মাহিকে ধরে। অসুস্থ? কে অসুস্থ? এটা বলো অশোক, তুমি জানো মন কোথায়? বলো কোথায় রেখেছো ওকে শুদ্ধ? আমার মাকে চৌধুরী হাউস থেকে সরিয়ে দিয়েছো, বলো কোথায় ওরা? মাকে যদি এতটাই ভালোবাসতি তবে নিজেকে এত বাজেভাবে তৈরি করতি না আয়ান। আজ তোর এসব কাজের জন্য বেঁচে থেকেও মরে যেতে হতো না আমাকে। দরজায় সাদা কাপড় পরে দাঁড়ানো মধ্যবয়স্ক এক মহিলা। আয়ান চেঁচিয়ে বললেন, আম্মু তুমি? খবরদার আম্মু বলবি না আমাকে তুই। মরে গেছে তোর আম্মু। আমিও জানবো আয়ান নামে কোনো ছেলে নেই আমার। যদি কেউ থেকে থাকে তবে সেটা শুদ্ধ। তুই কেউ হোস না আমার, কেউ না। আন্টিকে এখানে কেন এনেছ অশোক? ম্যাম নিজেই আসতে চেয়েছিলেন, আজ আপনার অবাধ্য আমরা স্যার। অশোক সোজা আয়ানের কাছে এগিয়ে গিয়ে একটা কাগজ ধরলেন। আয়ান চোখ বড় বড় করে ওটার দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বললেন, এটা তো মনের হ্যান্ডরাইটিং। লোকগুলো আয়ানকে ছেড়ে দিলে সে কাগজটা পড়তে লাগলো। পড়া শেষে বিস্ময় নিয়ে তাকালো শুদ্ধের দিকে। অশোক বললেন, হ্যাঁ, এটা আপনার বোন মনিয়ার লেখা। 3 বছর আগে মনিয়ার সাথে হওয়া ঘটনা শুদ্ধ স্যার দায়ী ছিলেন না। এটা কি করে সম্ভব? আজ 4 দিন হলো মনিয়ার ওর হাত নাড়াতে পারছে। আজ ওর থাইরয়েড অপারেশন হয়েছে, হয়তো কিছুদিন পর কথাও বলতে পারবে ও। আর এই সবটা হয়েছে শুদ্ধ স্যারের জন্য। বিস্ময় নিয়ে তাকালাম শুদ্ধের দিকে। সে লোকটা যেন পাথর হয়ে গেছে, এক ধ্যানে মেঝের দিকে তাকিয়ে আছে। অশোক আবারও বললেন, 3 বছর আগে সে রাতে আপনার বোনকে শুদ্ধ স্যার অসম্মান করতে নয়, বাঁচাতে গিয়েছিল মিস্টার চৌধুরী। পেছন থেকে একজন মাথায় আঘাত করার ফলে শেষ রক্ষা করতে পারেননি উনি। ওরাই স্যারের ফোন আর গাড়ি নিয়ে যায়, আর সেগুলো প্রমাণ ভেবে আপনি স্যারকে দোষী সমস্ত করে নিয়েছিলেন। রাগটা আপনার এতটাই বেশি ছিল যে মুনিয়ার বলার শব্দটাও ভুলে যান আপনি। গণধর্ষণের রিপোর্ট বানিয়ে শুদ্ধ স্যারকে মূল দোষী সাজিয়ে ক্ষোভটা মিটাতে পুলিশকে দিয়ে আপনি ধমকিও দিয়েছিলেন শুদ্ধ স্যারকে, তাই না? শুদ্ধ স্যার বরাবরই আপনাকে বেস্ট ফ্রেন্ড ভাবতেন, তাই সেই রাতের কথা আপনাকে বলতে চেয়েছিলেন। কিন্তু ঠিক তখনই আপনার পরিবর্তনগুলো চোখে পড়ে তার। নিজের সমস্যাগুলো আর তার জানাননি। আমাকে আপনার বাসায় চলে যেতে বললেন। ওখানে আমি তার ডায়েরি খোঁজ পাই, আর এটাও জানতে পারি যে ইনসিয়া ম্যামকে নিয়ে আপনি আকাশকুসুম ভাবছেন। ম্যামের বিষয়টা ইচ্ছে করে শুদ্ধ স্যারকে বলিনি। হয়তো তখন বললে ওনাদের জীবন থেকে এই আয়ন নামক অভিশাপটা থাকতো না। ডায়েরির কথা শুনে স্যার বলেছিলেন যদি আয়ান এটা পড়ে স্বস্তি পায় তবে এটা ওখানেই থাক। অনেক চেষ্টা করেছি স্যারের ওপর আপনার রাগের কারণটা জানতে পারিনি। সত্যিটা সামনে আসে সেদিন, যেদিন আপনি ইনসিয়া ম্যামকে ওইসব উপহার দিতে যাচ্ছিলেন। শুদ্ধ স্যারের অতীত কি বলুন তো? ফাইলগুলো দেখে তো আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। মানুষটা কত ঘৃণা পুষে রাখলে তার বন্ধুর সাথে এমনটাও করতে পারে, তাই বদলে দিয়েছিলাম ওগুলো। ফাইলগুলো চলে যায় স্যারের হাতে, আর উপহার স্বরূপ ইনসিয়া ম্যামের কাছে পাঠিয়েছিলাম শুদ্ধ স্যারের ডায়েরি, যাতে উনি স্যারকে বুঝতে শেখেন। শুদ্ধ স্যার ফাইলগুলো দেখে বুঝতে পারেন সেই দিন মেহজাবিন মুনিয়া আপনার বোন মুন। বৌভাতের দিন যখন আপনি হসপিটালে গিয়েছিলেন, শুদ্ধ স্যারের কথায় আমি লোকেশন ট্র্যাকার লাগিয়েছিলাম আপনার গাড়িতে। তার আগেও শুদ্ধ স্যারের বারণ থাকা সত্ত্বেও কয়েকবার ফলো করেছিলাম আপনাকে, লাভ হয়নি। কোনোভাবে বুঝতে পারিনি মুনিয়া কোথায় আছে। স্যার সবসময় বলতেন তোমার জন্য যেন আয়ান একটুও হাইপার না হয়, তাই নিজেকে শক্ত রেখে চলতাম আপনার সাথে। মুনিয়ার খোঁজ পাওয়ার পরপরই আপনাকে অপহরণ করানো হয় স্যারের কথাতে। ডাক্তারের কাছ থেকে জানতে পারি আপনার উপস্থিতিতে মুনিয়া উত্তেজিত হয়ে ওঠে, যা কোনোভাবে সেরে উত্তর দিত না ওকে। প্রতিবার গিয়ে নিজের প্রতিশোধ প্রতিহিংসার কথা শুনিয়ে আপনি ওকে আরও অসুস্থ করে দিয়েছিলেন মুনিয়াকে। অবশ্য যে নিজেই মানসিক ডিসকর্ডে বুঝছে তার কাছ থেকে কী বাই আশা করা যায়? হোয়াট ননসেন্স, কি বলছো তুমি অশোক? একবর্ণ ভুল বলিনি। মুনিয়ার ঘটনা যে আপনার মনে বাজেভাবে দাগ কেটেছে তার পরিণাম আপনি মানসিক ডিসকার্ডে ভুগছেন। রেগে গেলে হুঁশ থাকে না আপনার, এজন্য মুনিয়ার কাছ থেকে সরাতে শুদ্ধ স্যার অপহরণ করায় আপনাকে।
ওখানে চেক আপ হচ্ছিল আপনার। স্যার চেয়েছিল মুনিয়া অপারেশন পর আপনার সাথে দেখা করাবেন, যাতে ভুল বুঝাবুঝি মেটাতে সুবিধা হয়। এজন্য মুনিয়ার পাশে ছিলেন উনি সবসময়। ডক্টর ঈশিতা কনসাল্ট করে আপনার অনুপস্থিতি চেয়েছিল, বেশি দায়িত্ব পালন করেছে শুদ্ধ স্যার। আপনার মায়ের সাথে দেখা করিয়েছে মুনিয়াকে, ইভেন রেডিসদের কেস করিয়ে ওদের শাস্তি ব্যবস্থা করিয়েছে, তবে তা কোনো রকম পাবলিসিটি ছাড়া, যেমনটা আপনি চেয়েছিলেন। এইসবের জন্য মুনিয়ার রেসপন্স বাড়তে থাকে। উনি এখন প্রায় সুস্থ। মাছ থেকে পালিয়ে এসে সবটা নষ্ট করে দিলেন আপনি।